এই টেকনোলজির একটা সমস্যা। শুভ সন্ধ্যা বন্ধুগণ, শুদ্ধস্বর.com পত্রিকার পক্ষ থেকে আমি বুলবুল তালুকদার চতুষ্কোণ লাইভে আবার ফিরে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুদ্ধস্বর পত্রিকার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আজকে চতুষ্কোণ লাইভে আমাদের সাথে অতিথি হয়ে আছেন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, ডাকসুর সাবেক দুবারের ভিপি এবং বর্তমান নাগরিক ঐক্য রাজনৈতিক দলের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান নান্না। আমরা আজকে মাহমুদুর রহমান নান্না ভাইয়ের সাথে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং দক্ষিণ এশিয়া ভিত্তিক ভারত, বাংলাদেশ, চীন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে মোটামুটি বিশ্লেষণ করার চেষ্টা করব। মান্না ভাই, শুদ্ধস্বর পত্রিকার পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং পত্রিকার পক্ষ থেকে আমাদের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। মানে শুদ্ধ স্বর তো আমরা পড়ি এখানে যখন যখন পাই বা অনলাইনে দেখি, ডুইং ভেরি গুড। আবার এই টক শোর কথাও শুনেছি, আমি তো আজকে প্রথম আসলাম। সবাইকে যারা এই পত্রিকার সঙ্গে জড়িত আছে, যারা এর দর্শক, যারা এখন আমাদের দেখছেন, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই 2020 বছরটা পুরোটাই করোনাময়। আমরা আজকে মান্না ভাইয়ের সাথে এই করোনা নিয়ে কথা শুরু করতে চাই। মান্না ভাই, করোনা কালীন বর্তমানে ইউরোপে এই বছরটা তো পুরোটাই করোনাতে গেল এবং জুলাই পর্যন্ত ইউরোপে যে একটা করোনা ওয়েভ ছিল, ফার্স্ট ওয়েভ, তার পরবর্তীতে একটু কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছিল। আবার ঠিক সেপ্টেম্বর প্রথম থেকে সেকেন্ড ওয়েভের কারণে করোনাতে আবার বেশ স্ট্রিক্টলি তারা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। যেমন কিছু উদাহরণ দিই, মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, দূরত্ব বজায় রাখা। ইভেন আপনার আমাদের ট্রাম ট্রেনে যদি কেউ কখনো মাস্ক খুলে ফেলে তাকে 40 থেকে 50 ইউরো পর্যন্ত ফাইন করতে হয়। এতটা স্ট্রিক্টলি এগুলো হ্যান্ডেল করতেছে এখানে। বাংলাদেশের করোনা নিয়ে আমরা অনেক অনেক সময় দোদুল্যমান অবস্থায় থাকি। এখানে একটু জাতীয় পত্রিকার কিছু উদাহরণ দিই। যেমন পত্রিকার গত 2-3 সপ্তাহ আগে স্বাস্থ্যমন্ত্রীর একটি ভাষ্য এসেছিল যে করোনা এমনি এমনি চলে যাবে, কিন্তু গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আবার বলছেন আগমনী শীতকালীন করোনাটা ভয়াবহ হতে পারে। এই সার্বিক 2020 বছরটাতে করোনা কালীন কেমন ছিলেন, কেমন আছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন প্লিজ মান্না ভাই। মানে আমি কি বলবো, দেশের স্বাস্থ্য দেখার দায়িত্বে আছেন যে মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি এত উল্টাপাল্টা কথা বলেছেন যে এতে আমাদের দেশে এখন মানুষের মাথাই খারাপ হয়ে গেছে। এই যে বললেন না একটু আগে, যে প্রধানমন্ত্রী বলেছেন শীতে আবার করোনার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, উনি কিসের ভিত্তিতে এটা বললেন? মানে শীতে ভাইরাসটা বেশি বৃদ্ধি পায়, এদের জন্ম বেশি হয়, বংশ বিস্তার হয়, কি কারণে? গরমে এটা চলতে পারে না, ভালো করে বিস্তার লাভ করতে পারে না, আমাদের এখানে একটু কম মনে করছেন উনি, সেই জন্য বলছেন। তো পাশে ইন্ডিয়াতে যে ভয়াবহ ভাবে বিস্তার লাভ করছে, শীত গ্রীষ্মের সাথে এটা আসলে সম্পর্ক কতখানি আমরা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে তো ভালো করে পরীক্ষাই হয়নি কোনো সময়, এখন পর্যন্ত আমাদের মৃত্যুর হার কমেনি বলতে গেলে। শনাক্তের হার কমেছে বলে সরকারি পক্ষ বলছে, কিন্তু সাধারণত আমাদের দেশে আইইডিসিআর যখন ব্রিফ করতো বা এখনো তারা যে প্রেস ব্রিফিং করে এবং তারা যে পরিসংখ্যান দেয়, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না। কারণ যত লোক করোনায় মারা যায়, পত্রিকা ছাপায় করোনার উপসর্গে তার সমান বা বেশি লোক মারা গেছে। এই কারণে বাংলাদেশে পরিস্থিতিতে যে কি, সেইটা বলা একটু কষ্টকর। আপনারা জানেন যে চীনে যখন এটা প্রথম ধরা পড়েছিল, সেটা ছিল ডিসেম্বরের দিকে। তখনও কিন্তু আমেরিকা, ইউরোপের অনেকে অভিযোগ করেছিল যে এটা আরো আগের ঘটনা ছিল। চীন বেশ কিছুদিন এই তথ্যটা লুকিয়ে রেখেছে। সত্য মিথ্যা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমি বলছি যে আমি যদি ধরি ওই সময়টা ডিসেম্বর, আমরা জি। মার্চে এইখানে 8 থেকে প্রথম পেশেন্ট লোকেট করলাম। তখন পর্যন্ত এখানকার মন্ত্রীরা সব বলে বেড়াচ্ছেন করোনা কোনো বিষয় না, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন পর্যন্ত করোনা আমাদেরকে কিছু করতে পারবে না, করোনা আমাদের নিয়ন্ত্রণ আছে। তারপরে যখন মারা গেল টোলার ভাগে, তখন সবাই চিন্তা হলো। দেখা গেল কি, ক্ষমতাসীনরা সেফ গার্ড নেওয়ার চেষ্টা করলেন, নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করলেন, ডিস্টেন্সিং ইত্যাদি, কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে কিছুই করা হলো না। সাধারণ মানুষ সম্পর্কে ক্যাম্পেইনে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতো, সেটাও এখানেও এরকম করে বলা হয়েছিল। কিন্তু বিস্ময়কর ভাবে মার্চের শেষের দিকে
বোধহয় 26শে মার্চ বা 25শে মার্চে সরকারি ছুটি ঘোষণা করা হলো। ব্যাপক জি মানুষ বাড়ি গেল, এবং তখন একটা সবাই বলেছে যে এই তো সংক্রমণ আরো বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত। তারপরে আবার ছুটি বন্ধ করে তারা গ্রামে আসলো। তারপরে গার্মেন্টস এর বাড়িরা সব যোগ দেওয়ার জন্য বলে আসলো, এসে আবার দেখে যারা গার্মেন্টস খুলবে না। মানে এতই বিশৃঙ্খলা ছিল যে সেটা বলার মতো না। তারপরে বিষয় হচ্ছে যে ধরেন টেস্ট, আমাদের এখানে টেস্ট তো খুবই লো রেটে হয়েছে, এখনো তাই হয়। আমরা আসলে এই টেস্ট করে এই পার্সেন্টেজ দিয়ে আমাদের এখানকার রোগের প্যাটার্ন বা আমাদের এখানে কতখানি বিস্তার লাভ করেছে এগুলো সম্পর্কে কিছুই ভালো করে বলতে পারবো না। সরকার যেটা বলছেন, বাকিদের কাছে তো আলাদা করে কোনো টেস্টিং ডিভাইস নাই যে আমরা বলতে পারবো যে না আসলে এটা কিন্তু এত নয় এত। কিন্তু এটা সবাই সন্দেহ পোষণ করেছে, সরকার এ ব্যাপারে সত্যটা বলছেন না। এমনকি সরকার তো ভালো করে যেটা বোঝেন না, বোঝার কথা না, কারণ হচ্ছে এটা প্রথম অনেকেই তো বুঝছে না বিশ্বব্যাপী। কিন্তু আমরা যে বুঝি না তাও স্বীকার করি না, বরঞ্চ বোঝার মতো ভাব করে কথাবার্তা বলেছি। ধরেন এই ভাইরাসের দুটো দিক আছে যেটা আমাদের বিবেচনায় রাখা উচিত। একটা হচ্ছে তো স্বাস্থ্যগত দিক, অসুখটা ভাইরাসটা আপনি স্বাস্থ্যগত ভাবে কি করবেন। আর একটা হচ্ছে এর ফলে এটার প্রতিকারের জন্য যে বলা হচ্ছে লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং। আমি অবশ্য সবসময় বলি কেরালার মতো করে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথাটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং। তো এই দুটো যদি করতে যান তাহলে তো ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়, জীবিকার জন্য যে মানুষ কাজ করে সেটা বন্ধ হয়ে যায়। অর্থনীতির উপরে যে প্রচন্ড চাপটা পড়বে সেই চাপটা করবো। বাংলাদেশের অর্থনীতি করোনা আসার আগেই কিন্তু অধোগতিতে ছিল, সেইটা প্রচন্ড ধাক্কা খেয়েছে। কিভাবে মোকাবেলা করা যাবে এই সম্পর্কে সরকারের কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এখন পর্যন্ত নাই। আর স্বাস্থ্য ব্যবস্থা কত যে দুর্ভাগ্যজনক সেটা এই করোনার পরে আমরা বুঝেছি। মানে আমাদের একসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা গেছে, বাংলা বৃহস্পতি করুক। তার উপরে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্ট্যাটাস দিয়েছিলেন যিনি আওয়ামী লীগ করেন। তিনি স্ট্যাটাস দিয়েছিলেন আপনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আপনার অসুখ হবার পরে আপনি সরকারি হাসপাতালে নাকি বেসরকারি হাসপাতালে গেলেন। তার মানে সরকারি হাসপাতালে কেউ বিশ্বাস করছে না। আর বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা এরকম করলো যে শেষ পর্যন্ত আমরা এখান থেকে সাবরিনা সাহেব কত রকম ঘটনা দেখলাম। মানে এত ন্যাক্কারজনক ঘটনা ঘটবার পরেও বিস্ময়কর ভাবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে, স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানালেন যে তাদের পরিকর্মের কারণে, তাদের যথাযথ পদক্ষেপের কারণে করোনাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অথচ করোনা এখন পর্যন্ত বাংলাদেশে নিয়ন্ত্রণে নাই। বলা যায় তাহলে যে দ্বিতীয় ওয়েভের কথা বলা হচ্ছে শীতকালীন, বা দ্বিতীয় একটা ওয়েভ আসার একটা যে সম্ভাবনা আছে বা সব জায়গায় আসতেছে, ইউরোপে সেটা তো প্রমাণ। আর আরেকটা ব্যাপার যে লকডাউন বাংলাদেশের জন্য একটা ছিল নতুন শব্দ। সরকারও আপনি যেভাবে বললেন সেটাতে হয়তোবা সরকারও বুঝে উঠতে পারেনি বা হেলায় যা ছিল যদি বলি। তারপরে সরকার প্রথম দিকে কিছুটা স্টেপ গ্রহণ করেছিল, যেমন কিছু প্রণোদনা দেওয়া, তারপর কিছু 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 আমরা শুনছি যেমন মাথা পিছু বা 5,000 বা 2,000 এরকম টাকা দেওয়ার কথা। সেই প্রকল্পগুলো হয়তো পরবর্তীতে ব্যাঘাত ঘটছে, কিন্তু সরকারের একটা প্রচেষ্টা ছিল। সেই ব্যাপারে আপনি কি কিছু বলবেন? সেই প্রচেষ্টা কি সেই সময় মতো ছিল? যেমন প্রথম আমরা যতটুকু জানি, বিরোধী দল থেকে প্রথম বলা হলো যে 76 কোটি, 1,000 কোটি টাকা কোনো একটা প্রণোদনা দেওয়ার জন্য, সেটাকে সরকারি দল থেকে পত্রিকায় দেখেছি তারা একটা অবহেলা করেছিল, কিন্তু একদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে 86,000 কোটি টাকার একটা প্রণোদনা দিয়ে শুরু করেছিলেন। আপনি সেই ব্যাপারে কিছু বলবেন কি? সরকারের উদ্যোগগুলো কি সঠিক ছিল? কার্যকারিতা হয়তো আমরা দেখছি যে পরবর্তীতে ঘটেনি। মানে আপনি যেহেতু কনক্লুসিভ কথাটা বললেন যে কার্যকারিতা পাইনি, সেটা তো এটাই চূড়ান্ত কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরেন এই যে বললেন না লকডাউন, আমাদের এখানে কিন্তু লকডাউন করাই হয়নি কখনো। ওই যে বলেন সরকারি ছুটি দিয়েছে, গণপরিবহন খোলা আছে, সবাই চলে গেছে। এখন সরকারি ছুটি মানে কি লকডাউন? হইতেই তো পারে না। ছুটি দেবার পরে আবার ঢাকা শহর থেকে বাইরে যেতে বারণ করছেন, রাস্তার মধ্যে বাধা দিচ্ছেন, সার্কাসের মতো একটা। এইরকম হয়েছে, লকডাউন হয়নি, শেষের দিকে ঢাকা শহরে লকডাউন করা নিয়ে নাটক হয়েছে কিছু, তারপরে করা হয়েছে। সেই লকডাউনে আবার মনে করেন পুলিশকে পয়সা দিয়ে অন্যভাবে ভেতরে ঢুকতে পেরেছে, বেরোতে পেরেছে, এরকম ঘটনা ঘটেছে। সাকসেসফুলি লকডাউনের কোনো এক্সাম্পলই এই জায়গাতে নাই। এখন আপনি যেটা বলছেন প্রণোদনা, আহ আমার কাছে এই মুহূর্তে আসলে হিসাবটা ওরকম করে নাই। সরকার প্রণোদনা দিয়েছেন, কিন্তু প্রণোদনাটাকে প্রণোদনা বলা যাবে কি না, এটা একটা খুব
বড় রকমের আলোচনার বিষয়। ধরেন সবচাইতে বেশি করে যেটা দিয়েছেন সরকার সেটা হলো এক্সপোর্টে যারা আছেন তাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরি, জি। বলেছেন যে রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোকে 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো। এটা কিন্তু জি লোন, এবং এই লোনের ইন্টারেস্টটা খুবই কম ছিল। সেটা হচ্ছে আপনার ধরেন 2% অনলি। আমি জি দেখেছি গার্মেন্টস এর মালিকরা এতে বেশ খুশি। গার্মেন্টস এর মালিকরা মনে করেন যে এই প্রণোদনাটা বা এই সাহায্যটা তারা যদি না পেতেন তাহলে গার্মেন্টস টিকিয়ে রাখা তাদের জন্য কষ্টকর হতো। এটা 5,000 কোটি টাকা না, এটা শেষ পর্যন্ত 10,000 কোটি টাকার মতো হয়েছে। এইটা গার্মেন্টস সেক্টরকে সেভ করেছে, এটা গার্মেন্টস এর মালিকরা বলেন। এটা যদি সত্যি হয় তাহলে সেটা নিশ্চয়ই একটা ভালো খবর। কিন্তু এই যে 76 বা 86। 86,000 কোটি টাকা জনগণকে, জি, জনগণকে দেওয়ার কথা বলা হচ্ছে, এইটার বিতরণ নিয়ে একটা বিরাট ধরনের মানে নয় ছয় বললে হবে না, রীতিমতো চুরি ডাকাতি হয়েছে, মানুষের কাছে পৌঁছেনি। বুলবুল, আপনার বাড়ি তো এখানে, আপনার দেশে এখন অনেক লোক আছে, নিজের গ্রামের লোক আছে, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন। যারা আমার কথা শুনছেন তাদেরকে আমি বলছি নিজের দেশের লোকজনকে জিজ্ঞেস করেন যে এই টাকাগুলো মানুষ পেয়েছে কতখানি। প্রায় সব জায়গাতে বলবে না, আমরা টাকা পাই যাই। এবং এটা অধিকাংশ ক্ষেত্রে গেছে সরকারি দলের লোকজনের কাছে। এবং অনেকগুলো চুরির ঘটনা তো ধরা পড়েছে, সেগুলো কাউকে কাউকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তাতে করে চুরি যে কমেছে সেরকম নয়। মূল কথা হচ্ছে প্রণোদনার যে উদ্দেশ্য সেটা কোনোভাবেই কার্যকর হয়নি। আর কোনো প্রপার অ্যাসেসমেন্ট তো গভর্নমেন্টের কাছে নাই। অনেকে চাকরি হারিয়েছে, অনেকে কত বলা হচ্ছে যে আগে 4 কোটি মানুষ যদি দরিদ্র ছিল, দারিদ্র সীমার নিচে থাকতো, তখন এখন আরো এক্সট্রা 2 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। তো এদের জন্য কি করা হয়েছে? কোনো বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে তা না। যে টাকা অর্থ সাহায্য দেওয়া হয়েছে সেটা একটা হিসাব করে আমি দেখেছিলাম, পার পার্সন ধরেন একজন ব্যক্তির কাছে আমি যদি ওই যে ফিগারটার কথা বললাম সেই ফিগারটা ধরে বলি, তাহলে এইটা খুব বেশি হলে কত 2.5 টাকার মতো পড়েছে এক একজন পেয়েছে, এবং সেটা এক মাসে। তো ধরেন এইটা কি কোনো টাকা হলো? আর এটা কোনো মানুষকে সাহায্য করলো যে এই বিপদ থেকে বাঁচাবার জন্য? ওই রকম কার্যকরী অর্থে কোনো কিছু করা হয়েছে এটা বলা যাবে না। তাহলে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিল সেই পদক্ষেপগুলো আপনি বলতে চাচ্ছেন তাহলে আহ, সঠিক বা ব্যাঠিক আমি বলবো না, যথেষ্ট ছিল না, বিষয়টা কিরকম? প্রথম কথা হলো পরিমাণটা ছিল খুবই অল্প। দ্বিতীয় কথা, যাও দেওয়া হয়েছে সেটা ডিস্ট্রিবিউশন ঠিক মতো হয়নি, লুটপাট হয়েছে। আসলে সরকারের কাছে তো টাকা ওরকম করে নেই, আচ্ছা। সরকারের কাছে তো টাকা করে এই কাজে দিতে পারেনি। আমি শুধু গার্বেজ এর কথা উল্লেখ করলাম কারণ আমি নিজে একসময় গার্বেজ করতাম, এবং গার্মেন্টস মালিক দুইজন আমাকে এরকম বলেছেন যে এতে তাদের খুব উপকার হয়েছে। কিন্তু আমি প্রশ্নটা এখানে আবার আপনি ফিরে আসলেন বলে বলছি, এই যে 2% হারে এই টাকাটা 10,000 কোটি টাকা, সে তো জনগণের টাকা। আপনি তাদেরকে দিলেন যেহেতু তারা এক্সপোর্ট করে, আর্ন করে, তো তারা তো এই টাকাটা ফেরত দেবেন। তারা ইতিমধ্যেই দরখাস্ত করেছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যে টাকাটা ফেরত দিতে পারবেন না। এই টাকা ফেরত আনতে হবে, এবং সেটা আবার উন্নয়নের কাজেই যাতে আহ, লাগে, সেইটা আমি জানি না কিভাবে সরকার করবে। কারণ গভর্নমেন্ট তো খেলাপি ঋণই উদ্ধার করতে পারে না, গভর্নমেন্ট কোনো দুর্নীতি বন্ধ করতে পারে না, গভর্নমেন্ট লুটপাট বন্ধ করতে পারে না।
এইটারও কি পরিণতি হবে শেষ পর্যন্ত সেটা অনেক অর্থনীতিবিদ ভেবে একটু পেরেশান আছেন। এটা ঠিক যে এই সহযোগিতাটা খুব দরকার ছিল, এবং এই সহযোগিতা শুধু এইখানে না, অন্যান্য জায়গাতেও দরকার। ধরেন ইনফরমাল সেক্টরে যারা আছে তারা তো কিছুই পায়নি। মানে দেশে 60 to 70% তো ইনফরমাল সেক্টরে কাজ করে, যত ওয়ার্কিং ফোর্স আছে জি। এদেরকে আপনি কিছুই দেননি। তো মালিক গোষ্ঠী কি বলেছে, দেখো ব্যবসা তো খারাপ হয়ে গেছে, এখন আমরা ব্যবসা চালাতে পারছি না, আমাদের ব্যবসা ছোট করতে হবে, অন্তত পক্ষে 60% ব্যবসা বন্ধ করে দিতে হবে, কথার কথা বলছি, বাট মোস্টলি তাই, 40% ব্যবসা আমরা চালাতে পারবো। তো তখন কর্মচারী কর্মকর্তারা বলেছে, তাহলে স্যার আমরা যাবো কোথায়, কি করব? তখন তারা বলেছে, আমরা এই 40% বেতন দেবো, তোমরা এইটাতে যদি কাজ করো তাহলে করো, কিন্তু এর বেশি টাকা আমাদের দেবার কোনো ক্ষমতা নেই। তার ফলে দাঁড়ালো যে এরা এই পুরো ওয়ার্কফোর্সের সার্ভিসটা পেলেন, কিন্তু বেতন দিতে পারলেন না। তারা যে ইচ্ছা করে তাদেরকে ঠকাচ্ছেন এরকম অভিযোগ আমি করছি না, কিন্তু তারা এটা দিতে পারলেন না। সরকার এই জায়গাতে কোন রকম সাহায্য করেনি, কোন রকম সাহায্যই না। সরকার একদম দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু করেনি। ইভেন ইন্ডিয়া যা করেছে, আশেপাশের দেশগুলো যা করেছে, সেই তুলনায় সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য এরকম কিছুই দিতে পারেনি। মান্না ভাই, আমরা আসলে প্রায় ওয়ান থার্ড সময় করোনাতে পার করে গেলাম। করোনা নিয়ে কথা বলতে গেলে হয়তো এরকম একটা দুটো আলাদা প্রোগ্রাম করতে হবে সর্বকিছু জানতে হলে। আমরা জানি অবশ্য সরকারের মাঝে কৃষি প্রণোদনা দিয়েছিল, সেটা একটু সুদের হারটা একটু আবার বেশি ছিল। এগুলো নিয়ে আজকে আলাপ করবো না। আমরা একটি সমসাময়িক রাজনীতিতে আসতে চাই, যেটা আপনার কাছে আমরা সবাই, আমাদের দর্শকরা খুব জানতে ইচ্ছে করে, জানতে চান। তো প্রথমে আপনার দল বাংলাদেশের নাগরিক ঐক্য, আপনাদের একটা স্লোগান আছে আমরা জানি, কল্যাণ রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের স্লোগানটা নিয়ে নাগরিক ঐক্য, এটা সম্বন্ধে যদি আমাদের দর্শকদের একটু বলেন প্লিজ। দেখেন, মানে আপনারা তো ওদিকে আছেন, এবং ইউরোপের প্রায় দেশ এক ধরনের কল্যাণ অর্থনীতির সেবা পায়। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যদি কথা বলি, সেগুলো সবাই ওয়েলফেয়ার স্টেট হিসেবে বলে। আমেরিকা নিজেকে ওয়েলফেয়ার স্টেট দাবি করে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স তো ওয়েলফেয়ার ইকোনমিক্স একটা সাবজেক্টের উপরে অনেক চর্চা করে। এক এক দেশে এক এক রকম, হয়তো আমরা যেটা বুঝি সেটা বলছি। ধরেন আমাদের দেশে এখন 5 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। আমার টার্গেটটা কি, এক বছরের জন্য এই টাকাটা খরচ করবো কোথায় কোথায়, কিভাবে, তাতে জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত হচ্ছে কিনা। আমি বুঝি যে এটাই হলো কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট। জনগণ যখন আপনি বলছেন, তখন জনগণের স্তর ভেদে কাকে কিরকম করা উচিত। নিশ্চয়ই আপনি একেবারে হত দরিদ্রের জন্য বেশি করবেন, নিশ্চয়ই আপনি যারা দারিদ্র সীমার নিচে আছে তাদের জন্য সেই প্রপোর্শনালিটি বেশি করবেন। আপনি নিশ্চয়ই শিল্প কারখানাও বাড়াবেন, কিন্তু দেখবেন সেই শিল্প কারখানার যে গ্রোথ, সেইটা বা জিডিপি গ্রোথ যাতে ট্রিকল ডাউন পদ্ধতিতে, মানে চুইয়ে চুইয়ে নিচের বংশের কাছেও যায়। আমার বাজেটে কি তার রিফ্লেকশন আছে? আমি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামাজিক পলিসি করছি, সেই জায়গা থেকে সেই কাজগুলো করছি। আমরা মনে করি মানুষের এই কল্যাণের বিষয়টাই হবে টপ প্রায়োরিটি একটা কল্যাণ রাষ্ট্রের। সেটা ইংল্যান্ড একভাবে দেবে, সেটা হয়তো ডেনমার্ক একভাবে দেবে, আমেরিকা একরকম করে দেবে, সেটা ভুটান একরকম দেবে, কেরালা একরকম দেবে, আমি আমার বাস্তবতায় একভাবে দেবো। আচ্ছা, সহজ যদি কথায় আমি এরকমই বলবো। জি সরি, না, বলেন, আপনি প্রশ্ন বলেন। হ্যাঁ হ্যাঁ। আমি বলছি আপনাদের নাগরিক ঐক্য স্লোগান কল্যাণ রাষ্ট্র চমৎকার শুনতে। এখন আমার একটা প্রশ্ন করতে হয়, আপনারা নাগরিক ঐক্য একটা জোটে আছেন, ঐক্য ফ্রন্ট জোট, যেখানে গণফর্ম আছে, বিএনপির সাথে ছিল। এই জোটটার অবস্থান, বর্তমান অবস্থান কি, কার্যকরী কি কিছু চলছে? এবং এই কল্যাণ রাষ্ট্র স্লোগান নিয়ে এদের সাথে কি আসলে মিলে কি বিষয়টা, এদের আদর্শ প্রিন্সিপালের সাথে? ঐক্যফ্রন্ট এখন নিষ্ক্রিয়ই বলা যায়। মানে 18 ডিসেম্বর নির্বাচনের নামে যে ডাকাতিটা হয়েছে, তারপর থেকে আমরা কখনো ঘুরেই দাঁড়াইনি। একসাথে বসাও হয়নি, একবার বসা হয়েছিল, এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো আর চর্চা নেই। অতএব ঐক্যফ্রন্টের বাস্তব পরিস্থিতি ইত্যাদি আমার আসলে খুব বড় আর কিছু নাই। তো এইটা একটা মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশে বড় বড় দল যারা আছে
আওয়ামী লীগ বিএনপি দুটোই কল্যাণ রাষ্ট্রের কথা বলে। ঐক্যফ্রন্টে যারা আছেন এখনো, গণফোরাম ডক্টর কামালের, যদিও গণফোরাম ভেঙে গেছে, কিন্তু তারাও কল্যাণ রাষ্ট্র বলতেন। জনাব আসম আব্দুল বারী যে কল্যাণ রাষ্ট্রের যেতে বেশি সমাজতন্ত্রই তো বলেন তারা এখনো, জাতীয় সমাজতান্ত্রিক দল। তো তো ওইখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, বা ওইটা আমাদের কাছে খুব বড় আকারেও আলোচনা হিসেবে আসেনি। কারণ আমরা আমাদের যে 7 দফা এবং 11 দফা, 7 দফা 80 লক্ষ, 11 দফা সমাজ পরিবর্তনের একটা চিত্র তুলে ধরবার জন্য বলেছিলাম, মানে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণে। এই জায়গাতে আমাদের কোনো সমস্যা হয়নি। সেই জায়গায় যখন আমরা বলেছি যে ডাউন ট্রোডেন পিপল, নিচে আছেন, যারা দরিদ্র হতদরিদ্র, তাদের জন্য আমাদের বেশি করে সাপোর্ট দিতে হবে, তাদের জন্য বেশি করে কাজ করতে হবে, সেইটা নিয়ে কোনো বিরোধ দেখা দেয়নি। এটার মধ্যে থিওরিটিক্যাল কোনো সমস্যা নাই। প্র্যাকটিক্যালি কি তাহলে হবে সেটা তো ক্ষমতায় গেলে, ক্ষমতায় কিভাবে যাবে তখন নির্ভর করবে। তাহলে কি বলা যায় ঐক্য ফ্রন্টের যে জোটটা, সেটা ঐক্যমত, ভিন্ন মত, নানা মত, এগুলোর কারণে কি অকার্যগত হয়ে গেছে, নাকি এটা শুধু নির্বাচনী ঐক্য জোট বা এমন কিছু? মানে নির্বাচন আবার ফিরে আসলে তখন আবার জোটটা কার্যকরিতা ফিরে আসবে, এমন কিছু কি? মানে আমরা খুব পরিষ্কার হয় না আমাদের দর্শকরা বিষয়টা। পরিষ্কার আপনাদের কাছে হয় না মানে পরিষ্কার আমাদের কাছেও যে খুব তা তো না। আমাদের মধ্যে বলছি, যারা যারা মিলে এই জোটটা করেছি, এইটা একটা নির্বাচনী জোট ছিল না। কারণ আমরা এটা সবসময় সংশয় প্রকাশ করেছি, এই নির্বাচনে সরকার ছিনতাই করবে, কারচুপি করবে, যে কোনো ভাবে এই ফল নিজের হাতে দেবে। আমরা তো এটা ভাবিনি যে পুরা রাষ্ট্রীয় প্রশাসন এই ভোটের ডাকাতির মধ্যে নামবে। কিন্তু সরকার এটা করতে চাইবে, সরকারি দল এটা করবার চেষ্টা করবে সর্বতভাবে, সেটা তো আমরা ভেবেছিলাম, এবং ভেবেই বলেছিলাম তার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান গড়ে তুলবে। এবং এইটা নিজেদের আলোচনায়, এমনকি পাবলিক স্পিকিং, মানে ধরেন জনসভা অন্য জায়গায় তো আমরা বলেছি, ভোটের পর যদি ফলাফল চুরি করে, তাহলে যেরকম ফিলিপাইনে ভোটের পর রুখে দাঁড়িয়েছে সবাই, পাকিস্তানে প্রতিরোধ হয়েছে, আরো বহু জায়গাতেই আছে, ভোট চুরি করবার প্রতিবাদে প্রতিবাদ, আমাদেরকে সেই অভ্যুত্থানের চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে এটাকে আপনি শুধু নির্বাচনী যুক্ত বলতে পারেন না। তারপরেও নির্বাচনের পরে যখন আমরা সত্যি সত্যি মাঠে নামতে পারলাম না, তখন আমরা কেউ কেউ এরকম বলেছি, এটা তো একটা নির্বাচনী যুগ ছিল, তো এখন আপাতত নির্বাচন নেই, আমরা আরো আলাপ আলোচনা করবো, দেখবো আবার সামনে নির্বাচন আসলে তখন আমরা একসাথে যাব কিনা। কিন্তু সেই প্রশ্নের আগে তো একটা প্রশ্ন আসবে যে এই সরকারকে এই অবস্থায় ক্ষমতায় রেখে আবার একটা নির্বাচনে যাওয়া কি যুক্তিসঙ্গত হবে? অনেক প্রশ্ন আছে, এই সম্পর্কে এখনই জবাব দেওয়ার সময় হয়নি। আপনার কথাতে বারবার কয়েকটা শব্দ আসতেছিল, নির্বাচন নির্বাচন নির্বাচন, যেটা নিয়ে বাংলাদেশে একটা মূলত একটা সত্যি সমস্যা আছে। পরপর দুটো নির্বাচন, আহ, আপনাদের ভাষা অনুযায়ী বা যেটা আহ, আসছে আছে, একবার বিনা ভোটের নির্বাচন, আর একবার রাতের ভোটের নির্বাচন, যেটা আপনারা সবসময় বলেন। তাহলে ঐক্য জোট, এই নির্বাচন আগামী 3 বছর পরে আবার নির্বাচন আসবে, এই সম্বন্ধে আপনাদের মতামতটা কি? কিভাবে কি হতে যাচ্ছে, কি হবে, বা আমি তো আপনাদের বলেছি যে রাজপথে? সেটা জি বলুন। আমি সরি। বলেছি যে সেটা এখনই বলার মতো সময় হয়নি। 3 বছরে দা বেঙ্গা যমুনা দিয়ে অনেক পানি গড়াবে, আমি কোনো ইঙ্গিত করছি না, গড়াবেই তো, পানি তো গড়াবেই। আমি বলছি যে এই 3 বছর সময়ে কি হবে তা তো আমরা এখন জানি না। আমরা বলছি, এখনই বলছি সরকারকে, তোমরা পারছো না, তোমরা করোনাও মোকাবেলা করতে পারো না, তোমরা জনগণ অধিকার কেড়ে নাও, তোমরা নেমে যাও, তোমরা নির্বাচন দাও, ভোট দাও, যথাযথ ভোটের মাধ্যমে কাজটা করা হোক। এই দাবি তেমন তো হতেই পারে যে জনগণ যেরকম ক্ষুব্ধ সরকারের প্রতি, মানুষের একটা অভ্যুত্থান হয়ে গেল। আবার ধরেন অন্য কিছু হতে পারে যে সেই জিনিস অভ্যুত্থানটা হলো না, রাজনৈতিক দলগুলো ক্যাপিচুলেশনের পদ্ধতিতে চলে গেল, আপোষকামিতার মধ্যে চলে গেল, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা হতাশা জন্মল। যাই হোক, আমি এই জন্য বলছি যে এখন এরকম করে বলা যাবে না 3 বছর পরে ভোটে আমরা কি করবো। তার মানে নির্বাচন নিয়ে আপনার যে ভাবনায় থাকুক,
বর্তমানে তাহলে ঐক্যফ্রন্ট আমি বাদ দিলাম, জোট বাদ দিলাম, নাগরিক ঐক্য রাজপথে যে আন্দোলন যেটা প্রয়োজন মনে করতেছে সেটা আসলে কিভাবে পরিচালনা করতেছে আমরা ঠিক তেমনটা দেখি না আসলে, কারণটা কি? আপনারা দেখেন না তার কারণ এখন পর্যন্ত আন্দোলন গড়ে তোলবার জন্য যে ন্যূনতম পরিবেশ লাগে সেইটা তৈরি হয়নি। একটা হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলনের পরিস্থিতিটা কি, ঐক্যবদ্ধতার অবস্থা কি, মানুষ এখনো জানে না। দ্বিতীয় হচ্ছে, যেমন আমি দুটো উদাহরণ দিই, একটা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তার অনেক লোকজন সহ নাগরিক ঐক্যে যোগ দিলেন। উনি মুন্সিগঞ্জে থাকেন, মুন্সিগঞ্জে তার বাড়ি, ওখানে তার রাজনীতির জায়গা। উনি মুন্সিগঞ্জে একটা সভা করবেন, যোগদান অনুষ্ঠান। পুলিশের পারমিশন নিতে হয়, পুলিশ বলে দিয়েছে, জেলা প্রশাসন বলে দিয়েছে না, নাগরিক ঐক্য এবং তার মাহমুদ রহমান মান্নাকে দিয়ে তাদের সভা করা যাবে না, আমরা পারমিশন দেব না। সভা করতে পারেনি। প্রশ্ন করতে পারেন তাহলে এই নির্দেশ মেনেই চলবেন? আমি পাল্টা প্রশ্ন করতে পারি, তাহলে কি এখন বিদ্রোহ করে পুলিশের বাধা ভেঙে সভা করতে বলছেন? একা একা করব, পুলিশের বাধা হয়তো করতে পারবো না, তখন কি হবে? সবকিছু বিবেচনা করে প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই পুলিশের এই সমস্ত বিধিনিষেধ মানবো না, মানতে চাই না। ঢাকায় তো আমরা পারমিশন দিয়ে করছি না, প্রেস ক্লাবে যেটা করছি, কিন্তু বাইরে যদি করতে যাই তাহলে পারমিশনের কথা আছে। তারপরেও কিন্তু ইতিমধ্যে মিছিল মিটিং কিছু কিছু করে হচ্ছে, একটা সাথে মানুষ এটা ভাঙবে। আহ, আমরা ধীরে ধীরে মানুষের মধ্যে যে ক্ষোভটা দেখছি পুঞ্জীভূত হয়ে আছে, সেইটাকে প্রকাশ্য রূপ দেবার চেষ্টা করছি, যাতে মানুষ রাজপথে আসে। এটাই তো করতে হবে, আন্দোলনের অন্য কোনো আর সূত্র নেই, সেটা করছি। মানে ভাই, হ্যাঁ এটা আমরা পরিষ্কার। আপনি যেহেতু দীর্ঘদিন ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু জিএস ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ডাকসু দুবার ভিপি ছিলেন, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা আপনার প্রচুর। সেই জন্য আপনার কাছে আমাদের দর্শক থেকে এবং আমাদের পক্ষ থেকে প্রশ্নটা হলো যে বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে আমরা দেখছি বর্তমানে ডাকসুর এক পক্ষকে নিয়ে এক দল, একটা গোষ্ঠী বেশ মোটামুটি প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করতেছে। যদি আমি প্রশ্নটা ভিন্নভাবে করি, বর্তমান ছাত্র রাজনীতির অবস্থা মানে পরিস্থিতিটা যদি একটু ব্যাখ্যা করেন আমাদের দর্শকের জন্য, এবং আপনি যদি এই মুহূর্তে ডাকসুর ভিপির দায়িত্বে থাকতেন কিভাবে পরিচালনা করতেন? আমার বলার উদ্দেশ্যটা হলো ছাত্রদের কি করা উচিত বর্তমান পরিস্থিতিতে, কারণ ছাত্র রাজনীতিতে ভীষণভাবে কলুষিত বলে মনে হচ্ছে। এই যে আপনি শেষ যে লাইনটা বললেন না, সেই লাইনের আমি একটা ব্যাখ্যা দিই। ছাত্র রাজনীতি কলুষিত বললেন আপনি, আমি তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেখানে যেখানে রাজনীতি করা যাচ্ছে, বামপন্থী যত ছাত্র সংগঠন আছে তাদের নেতাদের নামে কোনো হল দখল, সিট দখল, ভর্তি বাণিজ্য, তারপরে অন্যান্য মাস্তানি চাঁদাতরি ধরে অভিযুক্ত নাই, তারা তো রাজনীতি করছেন। ওটাকে আপনি কলুষিত বলতে পারবেন না। কতগুলো বছর ধরে নির্বাচন হলো না, এবং একটা ষড়যন্ত্র তো ছিল যাতে ছাত্র রাজনীতি একেবারেই মানে বিরাজনীতিকরণ হয়ে যায়। সরকারি দল চর দখলের মতো বিশ্ববিদ্যালয়ের হল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখল করে রেখেছিল। ডাকসু ইলেকশনটা যখন দেওয়া হলো, তার ফলাফল দেখেন, ভিপি সহ একজন সমাজসেবা সম্পাদক জিতলেন। ঠিক মতো যদি গোনা হতো, এবং জানেন তো কারচুপির যে ব্যালটের বস্তা বস্তা পাওয়া গেল, এগুলো যদি না হতো, আমি মনে করি ডাকসুতে বিরোধী দল মানে যেটা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছিল, এরা জিতত। আমি এই জন্য এদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ দিই, যুব সমাজকে, যৌবনকে ধন্যবাদ দিই, যে তারা শত অত্যাচার নির্যাতনের মুখেও তাদের চিন্তা থেকে কিন্তু সরে যায়নি, তারা সেই লড়াইটা চালিয়ে গেছে এবং ভোটের মাধ্যমে সেটা তারা প্রমাণ করেছে। এটা খুবই একটা আশার কথা। আমি মনে করি এই যে যৌবন যার বিদ্রোহ মানে যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এই তরুণ এই যুবক যুদ্ধ করতেই চায়। যুদ্ধ মানে কি? অস্ত্র শস্ত্র নিয়ে বলছি, বুঝতেই পারছেন আমি কি বলছি। জি। সেই লড়াই তো তারা করছেন। আর সেই রাজনীতি কলুষিত বলবো কেন? কলুষিত ওই রাজনীতি যে রাজনীতি নারী ধর্ষণ করে, যে রাজনীতি হলে ছাত্রদের থাকতে দেয় না, যেই রাজনীতি চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আমের ব্যবসা করে ক্ষমতায় থেকে। আর
হ্যাঁ, একটা রাজনীতি আছে, বিরোধী দলের থেকে যদি আপনি দায়িত্ব পালন না করেন, যেটা আপনি করতে পারতেন, আপনার কাছে ছাত্র সমাজ আশা করেছিল, সেটা কলুষিত নয়, সেটা একভাবে পরিত্যক্তর মতো হয়ে যাচ্ছে। নতুন ধারার রাজনীতি ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে, সারা দেশের মধ্যে এই কারণে জনপ্রিয় হচ্ছে। আমি এটাকে ইতিবাচক ভাবেই দেখি। আমি মনে করি এখানেই সম্ভাবনার জায়গা আছে। তার মানে আপনার ভাষণ যে ছাত্র রাজনীতি যে অবস্থায় এখন চলছে, আমি এক মানে সরকারি ছাত্র সংগঠনের কথা বাদ দিয়ে বাকি সংগঠনগুলো যেভাবে করতেছে সেটা সঠিক পথে আছে। না, আমি এরকম করে আবার ক্লাসিফাই করছিলেন, কারণ ধরেন একটা ঐক্যবদ্ধ আন্দোলন হওয়া দরকার ছিল ছাত্রদের, কিন্তু পরিস্থিতিটা কি, কোভিড এর কারণে তো সব বন্ধ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ, বড় বড় কলেজগুলো বন্ধ। তাহলে আপনি ছাত্র রাজনীতি ওই রকম করে তো দেখতে পাচ্ছেন না। আজকে ক্যাম্পাস যদি খোলা থাকতো তাহলে এখানে ঠিকই বেশি মিটিং হতো, তারা বাইরেও আসতো, এবং আরো বেশি আমরা একটা বিদ্রোহের ভাব দেখতাম। সেটা তো নাই। অর্থাৎ ঠিক মতো চলছে সেটা বলবো না, যেটুকুই আছে সেটুকু যে সংঘবদ্ধ আছে, ঐক্যবদ্ধ আছে, তাও তো না। কিন্তু তারপরে যে যার জায়গা থেকে করছে, সেটা আমি মনে করি প্রতিবাদ জায়গা থেকে ভালো কাজ করছে। এবং এই প্রতিবাদ রাস্তায় গড়াতে গড়াতে একসময় ঐক্যবদ্ধ হবে, যদি গড়াতে পারে। কি পরিস্থিতি দাঁড়াবে, আমি মনে করি সমস্ত বাধা অতিক্রম করে অতীতে ছাত্র যুবকরা বিদ্রোহ করেছে, এখন সেটা পারবে তারা। আচ্ছা, মানে ভাই আমরা ছাত্র রাজনীতির আপনি যেগুলো বললেন, ঠিক আছে, তো যদি মূল রাজনীতিতে আমরা আসি, আসলে দেশের প্রতিটা দলে তাদের মূল রাজনীতিগুলো কি আসলে সঠিকভাবে চলছে? তারা কি আদর্শিকভাবে রাজনীতি করতে পারতেছে? আসলে যদি আমি একটু রবি ঠাকুরের কথাই বলি, যে একটা কবিতায় যদি বলি, হঠাৎ করে আমার মনে হলো যে কেরোসিনের প্রদীপ বলে মাটির প্রদীপকে ডেকে, ভাই বলে ডাকো যদি দেবগলা টিপে, হেনকালে উঠিল গগনের চাঁদা, কেরোসিনের প্রদীপ বলে এসো, এসে মোর দাদা। এটা কি শুধু ক্ষমতাসীন দলেই আছে নাকি সব রাজনৈতিক দলে এইভাবে চলে? কারণ কমিটি টমিটি নিয়ে সব দলে, যেমন বিএনপিতে আমরা দেখি, অন্যান্য বাম ঘরানা রাজনীতিতে আমরা দেখি যে কমিটি টমিটি নিয়ে এগুলো নিয়ে বেশ আহ, মানে কি বলা যায়, ভাই রাজনীতিটাই চলে বেশি। আপনি কি কিছু বলবেন এ ব্যাপারে? আমি নাকি আমি ভুল? হ্যাঁ, বাম রাজনীতির মধ্যেই দেখেন না, এরকম তো হয় না। কমিটি নিয়ে বাম রাজনীতির মধ্যে এরকম হয়েছে, এরকম না, আমি দেখি না, উদাহরণ নেই। আমি কিন্তু বাম করি না, আমি জি। বাম রাজনীতির যে সমর্থক সেটাও না, কিন্তু এটা দেখি না, এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, এটা যদি আপনি বলেন যে এই একই বিষয়ে তো বড় দলগুলো দুটোর মধ্যেই দেখছি, তা দেখছেন বড় দুটো দলই, বিশেষ করে বিরোধী দলে যারা আছে বড় দল, তারা যে এখানে একটা আদর্শের ভিত্তিতে নিয়ম শৃঙ্খলা মেনে সংগঠন আন্দোলন করছে সেটা তো বলা যাবে না। আন্দোলন তো করছেই না, সংগঠন যে গড়ে তুলছে সেটাও বলা যাবে না, সেই ত্রুটি আছে। কিন্তু কি জানেন, ছিদ্র খুঁজি না আমি, ছিদ্র তো খুঁজতেই হয় যাতে ছিদ্রটা বন্ধ করতে পারি, সেই অর্থে। না হলে যুক্তফ্রন্টের যে নির্বাচন হয়েছিল, আন্দোলন হয়েছিল, হক ভাসানী সোহরাওয়ার্দী একজন একজনের চেহারাই দেখতে চাইতেন না, কিন্তু যুক্তফ্রন্ট মুসলিম লীগের মতো তখন এত প্রবল প্রতাপের সরকার ফেলে দিয়েছিল নির্বাচন করে। তো এইখানে আমি মনে করি যে ডিফারেন্স আছে, থাকবেও। কারণ মানে আপনি যে প্রশ্নটা করলেন না যে অন্যরা কি সব আদর্শের ভিত্তিতে করছে, এখন দেখেন আমি একটা দল করি, দলের কনভেনার, আমি যদি মনে করতাম আর একটা দল ঠিক রাজনীতি করছে, তা আমি আমার দল রাখবো কেন? আমি তার সাথে কথা বলবো, ভাই হয় তুমি আমার সাথে জয়েন করো, বা আমি তোমার সাথে জয়েন করি, বা দুজন মিলে একটা পার্টি করি। আমরা যদি দুজন একই মনে করি যে হ্যাঁ ঠিক পথে করছি, তারাও যদি বিশ্বাস করে, মানে আমি যতখানি করছি আমি আমাকে সঠিক মনে করেই করছি, না হলে আলাদা দল আমি করতাম না। যারা যারা করছে প্রত্যেকে মনে করছে তিনি সঠিক, এটা মনে করবার তাদের অধিকার আছে। এটার মধ্যে কোনো মানে ছোট লোকি নেই, এটার মধ্যে কোনো মূর্খতা নেই, এটা একটা বিশ্বাসের প্রশ্ন। এরকমটা থাকতেই পারে, আছে। কিন্তু রাজপথে যখন যাব, তখন আমরা বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজটা করব কি না, আমি সেই প্রবণতাও দেখছি। এই তো, সেই অর্থে রাজনৈতিক দলগুলো উইথ অল দেয়ার লিমিটেশন যেটা গণতন্ত্রের লড়াইয়ের মধ্যে আছেন, এইটুকু বলতে পারি। খুব ভালো মতো লড়াই করছেন, যা করা দরকার তাই করছেন এরকম বলবো না, নিশ্চয়ই আরো ভালো কিছু করার দরকার ছিল, কিন্তু ওই পথের তো কোনো বিকল্প নেই।
আপনার কথা পরিপ্রেক্ষিতে আমাকে একটা একটা আফসোসের কথা আমাকে বলতে হয়। ইউরোপে দীর্ঘদিন যাবত আছি এবং ইউরোপের রাজনীতিটা মোটামুটি নজরে রাখি, এবং এদের বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস গুলো নিজের ইন্টারেস্ট আমি ঘুরেছি, দেখেছি। আমি এখানে যেমন একটা বিষয় দেখি, আমি অনেক লেখা তো নিজেও লিখেছিলাম। এদের পার্টি অফিস গুলোতে এই 10 তলা 11 তলা হয়, 5 তলা 6 তলা বড় হয়, পুরোটাই পার্টি অফিস। এটা কিন্তু আমার কাছে মনে হয় কি, তাদের এখানে যে বিভিন্ন দিনের যে রাজনৈতিক চর্চা এবং বিভিন্ন ধরনের গবেষণা করা, এই বিষয়গুলো ওইখানেই তাদের বিল্ডিং গুলোতে হয়, লাইব্রেরি আছে, গবেষণা কেন্দ্র আছে। আমাদের দেশে রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলোতে একটা লাইব্রেরিও খুঁজে পাওয়া যায় না। তার মানে চর্চাটা ব্যাঘাত কি সেখান থেকেই? আসলে রাজনৈতিক কর্মী যারা, তরুণ প্রজন্ম যারা, তারা কি আসলে রাজনৈতিক, ধরুন আওয়ামী লীগ বা বিএনপি, আমি জানি না নাগরিক অবস্থান কি, তারা কি গঠনতন্ত্রটা কখনো হাতে নিয়ে পড়ে দেখে? আপনি কি, আমি কি ব্যাপারটা বুঝাতে পারলাম মান্না ভাই আপনাকে? ধরেন আওয়ামী লীগ বা বিএনপির পক্ষ থেকে তো এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি আমি আপনাকে বলতে সামগ্রিক পারি বুলবুল। সামগ্রিক রাজনৈতিক দলগুলো কথা বলতেছি, কোথায় আমি দেখি না কারো রাজনৈতিক দলে একটা রুম থাকে, কিন্তু একটা লাইব্রেরি, একটা চর্চা কেন্দ্র, একটা গবেষণা কেন্দ্র, একটা কিছু চর্চা করতে, নির্বাচন নিয়ে গবেষণা করা, শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করা, সমাজনীতি কোথায় যাচ্ছে, এরকম কোনো কিছু কোনো রাজনৈতিক দল আমাদের বাংলাদেশে নেই। কিন্তু আমি তুলনা করতেছি, আমি দেখা চোখে এই জন্য জিজ্ঞেসটা করা। কিছু বলবেন প্লিজ। মানে ধরেন গবেষণা প্রতিষ্ঠানের নাম করে আওয়ামী লীগের ছিল সিআরআই বোধহয়, এরকম একটা বিএনপিরও আছে। সেখানে কোনো গবেষণা হয় তা আমি দেখিনি। ওখানে কাজটা হচ্ছে নেত্রীর ইমেজ বিল্ড করা, ওরকম বই টই বার করে ইত্যাদি। আপনি যেরকম গবেষণার কথা বলছেন, এইসব গবেষণার চর্চা জাতীয় রাজনীতিতে তো নাই। আপনি এটা দলের মধ্যে চাইবেন কিভাবে? কিন্তু আমাকে যদি আপনি প্রশ্ন করেন, তো আমরা যেটা করছি আমরা মনে করি এটা হওয়া দরকার। এবং এই জ্ঞান চর্চার জন্য এখন যেহেতু একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড হয়ে গেছে, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের বেস্ট ইউটিলাইজেশন করবার চেষ্টা করছি আমরা। আমরা কতগুলো স্তর করেছি, সেই স্তর অনুযায়ী আমরা যে সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক বা সায়েন্স অন্যান্য কিছু নিয়ে বিতর্ক এবং জ্ঞানের চর্চা থাকা দরকার, এগুলো আমাদের এই সমস্ত চ্যাট গ্রুপ গুলোতে দিই এবং আলোচনা হয় প্রতিনিয়তই। ইট ইজ 24/7 করছি আমরা এটা। এবং এইটা আমি আরো কাউকে কাউকে করতে এখন দেখছি। আমি মনে করি যে আগের তুলনায় এই ব্যাপারে আমরা এগিয়ে থাকতে পারছি। কিন্তু আপনি যদি বলেন যে আপনাদেরকে একটা লাইব্রেরি আছে, আমাদের কোন রকমের দুটো রুম আছে। আমরা একটা অফিস দিয়েছিলাম 3 দিনের, আমি গ্রেপ্তার হবার পরে ভাড়াই দিতে পারি না আমরা। একটা রুম নিয়েছি, সেটা পার্টিশন করে 2টা রুম করেছি, এবং সেই রুমের মধ্যে আমাদের লোকজনের কোনো লাইব্রেরি করবার কোনো জায়গা নেই, ওর একটা কম্পিউটার বসাবার জায়গা নেই। ওইখানে গবেষণা করবার তো কোনো পরিস্থিতি নেই। আপনি নিজেই বললেন না, আপনাদের ওদিকে যেরকম যেরকম অফিস, আমি তো জার্মানিতে সিডিইউ, এসপিডি অফিস দেখেছি। ওটা তো আমাদের এখানকার মনে করেন কোন ইয়ের কথা বলি, মানে 17 তলা 18 তলা বিল্ডিং এর মতো করে একটা হোটেল বা কোন কর্পোরেশন গভর্নমেন্ট বিল্ডিং এরকম কল্পনাই করতে পারে। আওয়ামী লীগ নিজেও এরকম একটা অফিস বানাতে পারবে না, বিএনপি এরকম অফিস বানাতে পারবে না। ওইটা না, কিন্তু সেটা 14 তলা 5 তলা না হোক, দোতলাও যদি হয়, সেই জায়গাতে তার যদি রিসোর্সেস থাকে, লজিস্টিক্স থাকে, তাহলে তারা করতে পারে। আমি আমার কথা বলতে পারি, ওই লজিস্টিক্স খুঁজি, জোগাড় করার চেষ্টা করি। মানুষ তো ভয়ে টেলিফোনই ধরে না। দেশে এখন একটা স্বেচ্ছাচার স্বৈরাচার জবরদখলকারীরা ক্ষমতায়। তো কি হয়েছে, তাদের ভয়ে যারা একটা ভালো কাজে সাহায্য করতে চান, তারা তো আপনার ফোনই ধরবে না। মাহমুদ রহমান মান্না ফোন করলে বহু লোক মনে করে এটা যদি সরকার জানে তাহলে তো আবার অসুবিধা হতে পারে। মাহমুদ রহমান মান্না কোনো গুন্ডা পান্ডা কারণ তা মনে করে না, কিন্তু মনে করে সরকার তো তাকে কোনো কারণ ছাড়াই জেলে রাখে। মনে করে সরকার তো কারণ ছাড়াই বিরোধী দলকে দমন করে রাখতে চায়, যে ওরা মাথা চাড়া তুলতে না পারে। সেই বিরোধী দলকে সমর্থন করি, যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করি, তাহলে তো চলবে না। তো এই কারণে শুধু দলের সদস্যদের চাঁদা দিয়ে তো এতগুলো কাজ হয় না। কোন কোন পার্টির লাইব্রেরি আছে, সেটা যত বড় ছোটই হোক, এবং ওখানে পড়াশোনার চর্চা আছে, সেগুলো হয়। কিন্তু আপনি যেরকম করে বলছেন যে সেই পার্টি একটা জ্ঞান চর্চার প্রক্রিয়া গড়ে তুলেছে, না, এরকম করে এখন পর্যন্ত হয়নি। এটা হওয়া উচিত। এই দৈন এখনো আমাদের আমার জাতীয় রাজনীতির আমার সমস্ত বলার উদ্দেশ্য স্তরে।
রাজনৈতিক যে পরিবর্তনটা, যে চর্চা, যে আদর্শ চর্চা, প্রিন্সিপাল থাকা, এগুলো যদি কর্মীদের নতুন প্রজন্মদেরকে যদি তাদের চর্চার মধ্যে নাই আনা যায়, শুধু স্লোগান, মিটিং, মিছিল, আমি ভাইয়ের কথা বললাম, কেরোসিনের প্রদীপের কথা বললাম, আমি সেই উদ্দেশ্যে আমার এটা বলা। আমাদের সময় একেবারে ধীরে ধীরে কমে আসতেছে মনে হয়। আমাদের কাছে আমরা অনেক কিছু জানতে চাই। একটু ছোট্ট করে যদি জানান বাংলাদেশের বর্তমান গণমাধ্যম, বাক স্বাধীনতা, আমি আর অ্যাক্ট 57 এগুলো যাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি বাংলাদেশের বর্তমানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে যে অল্প একটু আমাদের দর্শকদের বলেন, তারা কিভাবে কাজ করতেছে, তারা কি স্বাধীন, তারা কি, এখন আমরা তো পত্রিকাতে দেখতেছি অনেক বিবৃতি, অনেক বিরোধিতা দেখতেছি, লাইভ টক শোতেও দেখতেছি অনেকে আসতেছেন, কন্টিনিউয়াসলি আসতেছেন। সত্যিকার অর্থে গণমাধ্যম গুলো কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? আপনার যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য সরাসরি। এটা তো গণমাধ্যমগুলো বহুবার অভিযোগ করেছে তারা করতে পারছে না, এটা বিরোধী দলগুলো বহুবার বলেছে করতে পারছে না। আমি আপনার এখানে যে মন খুলে কথা বলতে পারি, আমি প্রথম কথা হলো টেলিভিশন তো আমাকে ডাকেই না, যদিও আজকে রাত 11টায় একটা প্রাইভেট টেলিভিশন আমাকে ডেকেছে, তাও কয়েক মাস পরে একজন ডাকলো। বাকি আরো যাদের কথা আমার শুনতে চাই এদেরকে তো সাধারণত ডাকা হয় না, এটা উপরে থেকে নিষেধ করে দেওয়া হয় যে এদেরকে যেন ডাকা না হয়। নিউজের উপরে সেন্সার আছে, সেন্সার তো একদম সর্বত্রই আছে। গণমাধ্যম কোনোভাবেই স্বাধীন নয়। আর এর মধ্যে বুদ্ধি করে কি কিছু করা যায়? আইনকে ফাঁকি দিয়ে বা আইনের মধ্যে থেকে আইনের আশ্রয় নিয়েও কি সত্য প্রকাশের মতো সাহসী হওয়া যায়? কেউ কেউ চেষ্টা একদম করছেন না, আমি তা বলবো না, তবে সেটা প্রয়োজনের তুলনায় কম। তাহলে আপনাকে একটু সম্পর্কে একটা প্রশ্ন করি। বর্তমানে টেকনোলজির কল্যাণে, আজকে এই টেকনোলজির কল্যাণে আপনার ভাষ্যগুলো আমরা শুনতে পাচ্ছি, আমাদের দর্শকদের শোনাতে পাচ্ছি। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা যাই আছে, যে সবগুলো আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম সম্বন্ধে আপনি কি কিছু বলবেন? এটা শক্তিশালী হচ্ছে বলে আমরা মনে করি এই যে মাধ্যমটা। নিঃসন্দেহে হচ্ছে, নিঃসন্দেহে হচ্ছে। এবং ওই যে যেটাকে আপনারা সিটিজেন্স জার্নালিজম বলেন, এইটা বাংলাদেশে প্রচন্ড। মানে আমি বলবো আমাদের জাতি খুবই বুদ্ধিমান, খুবই ক্রিয়েটিভ, খুবই উদ্যোগী। মানে এমন এমন ঘটনার ছবি আমরা পেয়ে যাচ্ছি ফেসবুকে, এমন এমন সংবাদ ফেসবুকে পাচ্ছি, একদিন পরে জাতীয় দৈনিকগুলো সেগুলো তো ফার্স্ট পেজে বা লাস্ট পেজে নিউজ করছে, অথচ কোনো প্রপার জার্নালিজম করে ওটা আসেনি। হচ্ছে তো এটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি মানে বলুন আপনি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যালো? জি মান্না ভাই, একটু আপনার ওখান থেকে হ্যালো? disconnect এখন শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আমার এখান থেকে ডিস্টার্ব হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, আমার এখান থেকে ডিস্টার্ব হয়েছিল। ইটস ওকে। তো আমরা গণমাধ্যমে ছিলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলাম আর কি। সামাজিক যোগাযোগের মাধ্যমে শক্তির ব্যাপারটা আপনি বললেন, এটা আমি স্পষ্ট আমরা বুঝতে পেরেছি সবকিছু। যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাও অনেক সময় অপব্যবহার হয়, হতে পারে, যেহেতু 18 কোটি মানুষের হাতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হয়, হওয়ার সম্ভাবনা থাকে। এই মাধ্যমটা যেহেতু শক্তিশালী, আপনি নিজেও বলতেছেন এবং এটা দেখতেও পাচ্ছি আমরা, যেমন এই মাধ্যমের কারণে আজকে আপনার সাথে আপনার ভাষ্যগুলো নিতে পারতেছি। এই মাধ্যমকে শক্তিশালী করার, আগামীতে আরো শক্তিশালী করার এবং এটা ব্যবহার নিয়ে কিছু বলবেন কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে? প্রপার ব্যবহার বা এমন কিছু? এই মাধ্যম যেগুলো দেশে এখন ক্রিয়াশীল, তারা যে খুব কোনো সাহায্য করবেন, করতে পারবেন তা আমার মনে হয় না।
অনেক অনেক টাকা ইনভেস্টমেন্ট না, কিরকম করে বিভিন্ন টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। এগুলো তো মালিকরা দেখেছে, তারা সব এখনো পাতে পাতে ঘুরে যে আছে, দেখা হয়, জেলে ছিলেন তাদের সাথে দেখা হয়েছে। তো ওইখানে কতদূর আশা করা যাবে তা আমি জানি না। এটা আমি ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছি প্রধানত। তবে এই যেমন আপনারা যেটা করছেন, বিদেশ থেকে আজকাল যে সমস্ত টক শো গুলো হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এগুলো দেশের লোকে বেশ বেশি আগ্রহ নিয়ে দেখছে। দেশে যে টক শো গুলো হয় টেলিভিশনে, সেখানে তো সবাই মন করে কথা বলতে পারে না, তারা গেস্টও সেরকম লোকজনকে ডাকছে যারা সরকারকে সন্তুষ্ট রেখে কথাবার্তা বলার চেষ্টা করে বেশি। একজন দুজন মাঝে মাঝে বলেন, কিন্তু বাইরের এগুলো সবাই দেখে এখন একভাবে না একভাবে একটা বিকল্প প্রচার মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, দাঁড়িয়ে যাবে এবং সেটা হেল্প করতে পারবে। তখন দেশেও একটা ভয়ের প্রাচীরটা ভেঙে যাবে এবং আরো বেশি সঠিক তথ্য আমরা জানতে পারবো, মানুষ উদ্বুদ্ধ হবে। ওকে মান্না ভাই, আমরা আপনার আসলে আমাদের সময় এত দ্রুত চলে যাচ্ছে, আমার খুব দ্রুত কিছু বিষয় আমার আসবে। আর একটা প্রোগ্রাম আছে, আমিও কিন্তু পারবো না খুব, আমার আর আচ্ছা একটা আচ্ছা, প্রোগ্রাম আছে তো। আমি আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলেন যে বর্তমানে দেশে আসলে এটা দীর্ঘদিন যাবত চলছে, ইদানিং কেমন জানি আবার সে একই জায়গায় ঘুরে ফিরে চলে আসে। ধর্ষণ, বলাৎকার, নারীদের প্রতি নির্যাতন, আহ, এই বিষয়গুলো একটু বেশি মনে হচ্ছে এবং ছাত্রদের দ্বারা বেশি হচ্ছে, নতুন প্রজন্মের দ্বারা বেশি হচ্ছে। আপনি কি ছোট্ট একটু ভাষ্য আমাদের দর্শকদের জন্য বলবেন? কিন্তু হ্যাঁ, কথাটা বললে একটু একটু নাস্টি লাগতে পারে। মানে কেউ যদি মনে করে যে ধর্ষণ করতে পারি আমি, আমার কিছু হবে না, তো সে করবে না কেন? এটা তো মানুষের খারাপ লাগে না? যারা মানুষ নয়, যারা কেবল পাশবিক শারীরিক আনন্দ উপভোগ করতে চায়, প্রচুর লোক আছে এরকম, তারা যদি মনে করতে পারে যে এটা করে আমি পার পেয়ে যাব, করবে। খেয়াল করে দেখেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে সেই ছেলেটা ছিল, মানিক, কিরকম অনুষ্ঠান করে বলেছিল যে আই হ্যাভ কমপ্লিটেড সেঞ্চুরি ইন রেপ। তো তার কি হয়েছিল? বিচার করে দেশের মধ্যে তো সাজা দেননি, ওকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, বাইরে চলে গেছে, সেখানে মারা গেছে পরে বা যাই হয়েছে সেটা অন্য কথা। কিন্তু দেশের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। 100টা রেপ করবার পরে হি কুড গো অ্যাব্রড ভেরি ইজিলি। এই জন্য আমি বলছি যে আপনি যদি সেই উদাহরণটাই তৈরি না করেন, তাহলে পরবর্তী সময়ে সমস্ত ঘটনা ঘটবে। সরাসরি ছাত্রলীগ করে এই রকম ছেলেরা কটা এই রকম রেপের সঙ্গে জড়িত আছে, পত্রপত্রিকায় ছাপাচ্ছেন একটা একটা করে। গতকাল এবং আজকে ছাত্রলীগের থানা পর্যায়ের নেতা দুজনের নাম পত্রিকায় এসছে, যারা ধর্ষণের অপরাধে গ্রেপ্তার হয়েছে। আপনি যদি সিলেট এমসি কলেজের এই উদাহরণটা নেন, দেখেছেন তো, কোর্ট বলেছে যে ওই কলেজ কর্তৃপক্ষ, কলেজের প্রিন্সিপাল, কলেজ সুপার, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। আমি খুবই খুশি হয়েছি একটা জাজমেন্টে। কেন? কলেজ হোস্টেলের মধ্যে এটা হতে পারে, তো ওই কলেজ হোস্টেল কি আর ছেলেপেলে ছিল? তারা দেখেছে, কিছু বলেনি। আবরারকে যে হত্যা করলো ইস্যুতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটা হলের মধ্যে, আশেপাশের ছাত্ররা ছিল না, তারা বুঝতে পারে নাই? যারা বুঝেছে তারা কিছু করেছে? তার মানে এমন ধরনের ভয়ের সংস্কৃতি চালু করেছেন এবং কর্তৃপক্ষের মদত আছে, যার কারণে কেউ প্রতিবাদ করতে পারেনি। মেয়েটাকে যখন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, হোস্টেলের দিকে নিয়ে যাচ্ছে, কেউ প্রতিবাদ করবার নেই। সুপার কোথায় ছিলেন তখন? তখন কলেজের অন্যান্য টিচাররা কোথায় ছিলেন? কলেজের প্রিন্সিপাল কোথায় ছিলেন? সবাই। এই আপনি যে যদি বোঝে প্রতিবাদের, যে একে দোষ। জি মানে আপনি যে প্রতিবাদের বলেন। কথা বললেন, তাহলে আমাকে একটা ভিন্ন একটা প্রশ্ন করতে হয়। গত দুদিন আগে একটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে। যেমন শব্দটা গ্রাফিতি, এটা সে পাথর যুগ থেকে শুরু করে গ্রিক দর্শন থেকে শুরু করে সে যে graffiti, দেওয়াল লিখন, দেওয়াল অঙ্কন, এগুলো ছিল। আর আমাদের বাংলাদেশে গ্রাফিতিটা তো মূলত আমরা দেওয়াল লিখন, চিকামারা যেটা বলা হতো এক সময়, যেটা আমরা জানতাম। তবে কত কয়েক বছর আগে সম্ভবত আগারগাঁওয়ে
চিত্রাঙ্কনকার সে একটা গ্রাফিতি করেছিলেন যে সুবোধ তুই পালিয়ে যা। সেটা নিয়ে মানুষ মনে, সুবোধকে কেউ জানে না, সে কি চিত্রাঙ্কনটা কে করছিল তাও অ্যাকচুয়ালি কেউ জানে না, কিন্তু মানুষ মনে সুবোধটা বেঁচে আছে। ঠিক সেই গ্রাফিতির কথাটাই আমি আসি। দুদিন আগে ছাত্র ইউনিয়ন দুইজন ছাত্র নেতা গ্রাফিতি করতে গিয়েছিল এবং পুলিশ তাদের ধরে নিয়ে টর্চার করছে। এই যে ভয়ের রাজ সংস্কৃতির কথা বললেন, এই গ্রাফিতি নিয়ে এবং এই ভয়ের সংস্কৃতি, এখানে কোনো সংযোগ আপনি কি পান এবং কিছু বলবেন কি? পুলিশ তাদেরকে তুলে প্রশ্নটা নিয়েছে, বুঝিনি, এখানে আমি কি পাই? মানে হ্যাঁ, পুলিশ এই যে কেন করবে? গ্রাফিতি করাটা তো কোনো গ্রাফিতি, ওকে এটাকে আমি আবার বলি ভিন্ন। আপনাকে, আমি আমি এই জায়গাটাই আমি বলতে চাইছি, সরকারের উচিত ছিল যে ওই পুলিশ দুটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকার তো নিচ্ছে না। এই যে এত বড় ঘটনা এমসি কলেজে ঘটলো, ইজ ইট দি ফার্স্ট? ওই ছেলেদের কেন মনে হলো? আগে তো ওই ওই নারীর ওখানে যাওয়ার কথা ছিল কি? ছিল না, আমরা তো জানি না, কোথাও এরকম লেখেনি। তার মানে হঠাৎ করে পেলো এবং সাথে সাথে তাদের মাথায় এলো একে নিয়ে আমরা ছাত্রাবাসে যেতে পারি। তারা বুঝেছে যে ছাত্রাবাসে গেলেও কোনো সমস্যা হবে না। ছাত্রাবাস তাদের সেই রকম দখলে ছিল। আপনি সমস্ত ছাত্রাবাসগুলো যদি এরকম উন্মুক্ত করে দেন দুর্বৃত্তদের জন্য, তারা তো ছাত্রলীগের নেতা। অথচ এখানে বলছে 7 বছর ধরে তো আমাদের কোনো কমিটি নাই। মানে 7 বছর ধরে ওরা এখানে ছিল না, অ্যাক্টিভ ছিল না, ছাত্রলীগ করেনি। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার আরো বড় অপরাধের ভিত্তি তৈরি করছে। চটখানি বলে দিতে যাচ্ছে আমি কমিটি তো বাতিল করে দিয়েছি। তা কমিটি বাতিল, তার আগে কমিটি কি করেছে, কেন বাতিল করেছেন? 7 বছর থেকে কমিটি নেই, 7 বছর আগে এই কমিটি বাতিল করে দিয়েছেন। আমি তো গতকালকে এবং পরশুদিন দুটো সভার মধ্যে আমি বলেছি, 7 বছর আগে যে আপনারা এদেরকে বহিষ্কার করেছিলেন, বের করে দিয়েছিলেন, কমিটি বাতিল করেছিলেন, তার ডকুমেন্ট দেখান। কই দেখায় না তো। একটা হতে পারে মাহমুদুর রহমান মান্না দূরে ফালতু লোক, ও বললে কি ডকুমেন্ট দেখাতে হবে? কিন্তু ইতিহাসের কাছে আপনাদের দায়বদ্ধতা নেই, নাই। তারা ভাব দেখায় জিরো টলারেন্স করছি আমরা। তো জিরো টলারেন্স করলে এই রকম ছেলে, এতগুলো ছেলে ধর্ষক ছাত্রলীগের মধ্যে আছে কিভাবে? ছাত্রলীগকে আপনি কেন ইয়ে করেন দেন, পুল থ্রো করেন দেন না? ছাত্রলীগের মধ্যে পুরো সংস্কার, পুরো পরিচ্ছন্নতা, শুদ্ধি অভিযান চালান না কেন? শুধুমাত্র যখন কেস আসবে তখন এই ক্যাভেলিয়ার একটা প্রোগ্রামে একটা অ্যাডক বিসিস একটা কাজ করে দেখা যায়, দেখো আমি কিন্তু তাদেরকে শাস্তি দিলাম। এতে এটা যাবে না। ওই পুলিশ গ্রাফিতির জন্য পানিশমেন্ট দিয়েছে, তাকে হেনস্থা করেছে, এটা করতে পারে না। মান্না ভাই কিন্তু পরিষ্কার, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। জি। আপনার ভাষ্য পরিষ্কার। তাহলে কি শুধু এই ধর্ষণ, যে কোনো অন্যায় অত্যাচার অপকর্ম এগুলোর বিরুদ্ধে আমরা বলতে পারি সুবোধ একবার ফিরে আসবে? আপনার কি আশাবাদী? না, কেন এটা বলছেন? কেন, একটা তো বিরাট ঘটনা ঘটেছে দেখেন। ওই ছেলেদের পক্ষে ওই এলাকাতে সিলেটে কোনো আইনজীবী দাঁড়ায়নি। আমি তো খুব বড় মনে করি জিনিসটা। আমি আইনজীবীদের, সিলেটের যত আইনজীবী আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি মনে করি এই প্রবণতা ধীরে ধীরে সারা দেশে ছড়াবে, দেখবেন এমন একটা প্রতিরোধ হবে, সামাজিক প্রতিরোধ, সব দুর্বৃত্ত পালাবে। হবেই এটা। সেটা আজকে নাকি 2 দিন পরে কি 2 বছর পরে তা আমি এখনো বলতে পারবো না, কিন্তু আমি সিমটম দেখছি সমাজের মধ্যে। যুদ্ধ যদি বলবো, একটি স্বাধীন দেশ আমার এবং বয়স এখন 70, আমি অনেক দেখেছি। আমি এখন মানুষের মধ্যে যে ক্ষোভের আগুন দেখছি, এটা ক্ষমতাসীনরা দেখে না। আমি তাদের সুমতির জন্য বলি, এখনো সময় আছে। যত পাপ করেছেন সেই পাপের তো স্খলন হবে না, কিন্তু এখনো যদি পাপ করা বন্ধ করেন, পাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান বা অন্তত প্রতিকার করেন, মানুষ আপনাদের কথা ভাববে, হয়তো কিছু সিম্পেথি হবে। নাহলে মানুষ জেগেছে, সমস্ত মানুষ ধিক্কার দিচ্ছে। যেরকম নুসরাতের মৃত্যুর পরে পুরা বাংলাদেশ তার বিরুদ্ধে কথা বলেছিল, এই একটা ঘটনা আবার সবাই তার বিরুদ্ধে কথা বলছে এবং ইতিমধ্যে রাজপথে মিছিল জেগেছে। একটা সময় আসবে যখন এইসব ঘটনা আর অন্যান্য সবকিছু মিলে মানুষ বিদ্রোহ করবে, করবেই। মান্না ভাই, আমাদের সময় আর 1 মিনিট 2 মিনিট হাতে আছে। আমরা জানি আপনি ব্যস্ত মানুষ, আবার আপনাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমরা আর দক্ষিণ এশিয়া ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি আলাপ করার সময় সুযোগ পেলাম না। তবে এটা একটা যুদ্ধ যে স্বাধীন দেশ, আমরাও আহ, সাধারণ জনগণ আশা করি যে এই সকল অপকর্ম, অত্যাচার, অনাচার, দুর্নীতি, দুর্ভিক্ষ এই বিষয়গুলো থেকে সবাই আমরাও একসময় নিরাপদ ভাবে ফিরে আসতে পারবো। সুভদ্রা একবার ফিরে এসে আমাদেরকে আবার ফিরে ভালো একটা সমাজ দেবে আপনাদের প্রচেষ্টায়, সার্বিক প্রচেষ্টা। মানে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
যে আপনি আমাদের জন্য সময় নিয়েছেন। আগামীতে আমরা আপনাকে আবার অতিথি হিসেবে পাবো, এবং সেদিন হয়তো আপনার কাছ থেকে আমাদের অনেক অনেক জানা আছে। আমরা সেই আশা এবং প্রত্যাশা করি। আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে সবাই ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের আপনাদের শুদ্ধ স্বরের স্টাফ এন্ড টোটাল টিমকে আমি ধন্যবাদ দিচ্ছি। একটা ভালো উদ্যোগ নিয়েছেন, এরকম ভালো অনুষ্ঠান আরো করেন, দেশের মানুষের কাছে আরো বেশি করে পৌঁছান, এটাও মানুষকে উৎসাহ দেবে। ভালো থাকুন সবাই। খুদা হাফেজ। খোদা হাফেজ। সালাম আলাইকুম বন্ধুগণ। খোদা হাফেজ।